বিয়ের আসরে নিজের বউয়ের জায়গায় একটা পতিতাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল আরসের। ইম্পসিবল, মেয়ে একটা পতিতা, আমি কিছুতেই একে বিয়ে করতে পারবো না বলেই গলা থেকে ফুলের মালা খুলে ফেলে দিল আরস। আরসের মুখে পতিতা কথাটা শুনে চমকে গেল বিয়েবাড়ির সবাই, সেই সাথে বিয়ের কোণে মৌ। কিছুক্ষণ বাদে তার সাথে তার জীবন বেঁধে দেওয়া হবে, সে তাকে পতিতা বলে ডাকছে। আরসের রিয়াকশন ছিল খুবই ভয়ঙ্কর। মৌয়ের মা বাবা অবাক হয়ে যায়, তাদের হবু জামাই তাদের মেয়েকে পতিতা বলে ডাকছে। আরসের মা বাবা আরসকে থামার জন্য বিভিন্নভাবে চোখ রাঙানি দিচ্ছে। ছেলের হাত চেপে ধরে সাইডে নিয়ে গিয়ে আরসের বাবা বলেন, আমাদের মান সম্মান কি সব শেষ করে দিবে তুমি? তোমার বিয়ে করার ইচ্ছা ছিল না, সেটা আগে বলতেই পারতে। এইভাবে পাবলিক প্লেসে একটা মেয়ের সম্মান নিয়ে টানাটানি করছো কেন? এই অধিকার তোমার নেই আরস। আরস নিজের হাত এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে, বাবা আমার তো বিয়ে করতে আপত্তি ছিল না, তাই বলে জেনে শুনে আমি একটা পতিতাকে বিয়ে করব? ভাবলে কিভাবে এটা? এই মেয়ে একটা পতিতা বাবা, আমি নিজে দেখেছি এই মেয়েকে এসব কাজ করতে। তুমি কিভাবে দেখলে? তার মানে তুমিও? না বাবা, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়, আমি অন্যভাবে চিনি। বিয়ে বাড়িতে কানো ঘষা শুরু হয়ে গিয়েছে। খান বাড়ির মেয়ে তাহলে এইগুলা করে? মেয়েটাকে তো দেখে বেশ ভদ্রই মনে হয়, তলে তলে এইগুলো করে বেড়ায়। ছি, মেয়েটাকে ভালো ভাবতাম, সবসময় মাথা নিচু করে চলাফেরা করে আর তলে তলে এইসব করে। আরস আর আরসের বাবার কাছে ময়ের ফ্যামিলির সবাই চারদিক থেকে ঘিরে ধরে। আরসের কাছে অনুনয় বিনয় করে, জামাই বাবা এগুলো কি বলছো? আমাদের মেয়ে এমন না, তোমার কথাও ভুল হচ্ছে। আরও সমস্ত বরযাত্রী কনেযাত্রীর সামনে চিল্লিয়ে বলতে থাকে, আপনারা কতটুকু জানে আপনাদের মেয়ে সম্পর্কে? আপনাদের মেয়ে একটা চরিত্রহীন পতিতাদের ব্যবসা করে ছেলেদের সাথে রাত্রি যাপন করে বেড়ায়, আমি নিজে তার সাক্ষী। আরসকে তার বাবা একটা চর মেরে বলে, এনাফ হয়েছে, আর নয়, সব কিছুর লিমিট আছে। কোথায় কাকে দেখেছ? না দেখেছ তার জন্য মৌকে দোষ দিচ্ছ? আমি যা সত্যি তাই বলছি। এই যে মিস মৌ, ভুলে গিয়েছেন আপনাকে, আমাকে, তাই না? আপনি 7 দিন আগে আমার বন্ধুদের সাথে কনসার্টে গিয়েছিলেন, আর আমি নিজে আপনাকে বোঝালাম এসব রাস্তা থেকে সরে আসতে। কি মনে নেই আপনার? মৌ আরসের কলার চেপে ধরে বলে, এনাফ ইস এনাফ মিস্টার আরস। আপনার যদি আমাকে পছন্দই না হতো হবে তাহলে বিয়ে করতেন না। কেন আমাকে সমাজের চোখে ছোট করছেন? আমার চরিত্র কেন দাগ লাগাচ্ছেন? কি করেছি আমি আপনার? আরস বিরক্তি নিয়ে বলে, একদম নাটক করবেন না। কি করেছেন মানে? সব ভুলে গিয়েছেন? এই যে আপনি 7 দিন আগে আমার বন্ধুদের ফ্ল্যাটে গিয়েছিলেন এক রাতের জন্য, আমাকে আমার বন্ধু মিথ্যে বলে তার বাসায় নিয়ে গিয়েছিল ওই খারাপ কাজগুলো করতে। কিন্তু আমি আপনাকে দেখে অবাক হয়েছিলাম, এত সুন্দর একটা মেয়ে কিভাবে এত খারাপ কাজ করতে পারে। আমি নিজে আপনাকে বুঝিয়েছিলাম যেন আর এগুলো না করেন, কিন্তু আপনি আমাকে কি বলেছিলেন? আপনাকে বাধ্য করা হয়েছিল এগুলো করতে। আপনি আসলে এ ধরনের মেয়ে না, ব্লা ব্লা ব্লা। আর সেই আপনি কি না আমারই বউ হতে চান? শুনুন, সবাই কান খুলে শুনুন, আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আরসের বাবা আরসকে আড়ালে নিয়ে বলে, এই মেয়েকে বিয়ে না করলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের বাড়ি আর জায়গা জমির যে ঝামেলাটা চলছে তা মেয়ের বাবাই সমাধান করে দেবেন, না হলে আমাদের রাস্তায় গিয়ে বসতে হবে। মেয়েটা ভালো হোক আর খারাপ হোক সেটা যাচাই করার সময় এখন নেই। চুপচাপ বিয়ের পিড়িতে বসে যাও বলছি। চারদিকে বিভিন্ন কানা ঘোষা চলছে। মুহূর্তের মাঝে ছড়িয়ে গেল আরমান সাহেবের মেয়ে পতিতালয়ে যায়। এইদিকে আরসের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে টুপ টপ করে। শেষে কিনা এমন একটা মেয়েকে তাকে বিয়ে করতে হবে। কোনো উপায় না পেয়ে বাবার সম্মান রক্ষার্থে বিয়ে করতে কবুল বলে নিল আরস। বাবার বাড়ি থেকে আসার সময় বাবার গলা জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়ে মৌ। তার এই কান্নার কারণ অন্য কিছু, কারণ মৌ আজ তার জীবনের সব থেকে বড় অপমানটা হয়েছে। বিয়ে নিয়ে মৌয়ের মনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের আগেই তার হবু বর তাকে যে অপবাদ দিল সেটা ভোলার মতো নয়। মেয়েকে বিদায় দেওয়ার সময় আরমান সাহেব ফাঁকায় ডেকে নিয়ে বলেন, মা আমি তোকে বিশ্বাস করি, তবুও বল কখনো কারো প্ররোচনায় এমন কিছু করিসনি তো? আমি তোর বাবা, আমাকে খুলে বল মা, আমি তো তোর কোনো চাওয়া পূর্ণ রাখিনি। আরও যা বলতো তা কি সত্যি? মো কানে হাত দিয়ে বলে, বাবা প্লিজ আর বলো না, আমি এটা সহ্য করতে পারছি না। উনি কেন এমন জঘন্য কথা বলবেন?
কি কারণে বললেন? তোমার মেয়ে এমন হতে পারে না বাবা। এরই মাঝে আরও শেষে আরমান সাহেবকে একটা ছবি দেখান, যা দেখে চমকে যান আরমান সাহেব। আরস আরমান সাহেবকে দেখান, এই দেখুন আমার বন্ধু ছবি পাঠিয়েছে, খুব বাজে আর ঘনিষ্ঠ অবস্থার একটা ছবি, যা দেখে আরমান সাহেবের বুকে ব্যথা শুরু হয়। মৌ ছবিতে নিজেকে দেখে চমকে যায়। এটা কিভাবে হতে পারে? এটা তো সত্যিই সে, একটা ছেলের সাথে। ছেলেটার কেউ নয়, আরসের বন্ধু। আরস আরমান সাহেবকে বলে, এবার আপনার মেয়েকে বলুন কে মিথ্যা বলছে। আমি আমি না, আপনার মেয়ে। আপনার মেয়েকে উত্তর দিতে বলুন। এই অবৈধ উপায়ে আপনার মেয়ে টাকা ইনকাম করে কার জন্য? টাকার জন্য নাকি নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য? মৌ কাঁদতে কাঁদতে বলে, এটা আমি হতে পারি না বাবা, আমি জানি না আমার ছবি কিভাবে গেল, আমি কিছু করিনি বাবা। আরস আরও রাগান্বিত হয়ে বলে, আপনি এভাবে মিথ্যা বলে কি প্রমাণিত করতে চাচ্ছেন? আরমান সাহেব নিজের মেয়ের গালে একটা থাপ্পড় মেরে বলে, এর চেয়ে তুই মরে যেতে পারতিস না? তুই মরে গেলে আমি আরও খুশি হতাম। আমি তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি ভাবতেও ঘৃণা লাগছে আমার। ছি, আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না তুই। বলেই বুকের ব্যথায় মাটিতে বসে পড়লেন আরমান সাহেব। আরমান সাহেবকে ধরে বলে, এতে আপনার কোনো দোষ নেই, যা করার আপনার মেয়ে করেছে। আরমান সাহেব আরসের হাত ধরে বলে, বাবা আমি হাত জোর করছি তোমার কাছে, আমার মান সম্মান এমনিতেও আর নেই, তুমি আমার মেয়েকে নিয়ে যাও। আমি কথা দিচ্ছি ও আর কখনো এমন করবে না। নিশ্চয়ই খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এমন করেছে। আরস বলে, আমি চাইলে এই ছবি সবাইকে দেখাতে পারতাম, কিন্তু আমি চাইনি আপনার সম্মান নষ্ট হোক। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, এটা ঠিক, কিন্তু আমি কখনোই ওকে মেনে নেব না। মৌ অবাক হয়ে গেল, ছবিটা সত্যিই ছিল, কোনো এডিট ছবি ছিল না। হুবহু মৌয়ের মতো আরেকটা মানুষ কিভাবে হতে পারে? কে ছিল ওই মেয়েটা? নাকি আরস বিয়ে করবে না বলে কোনো অজুহাত খুঁজছিল? আমাকে ফাঁসাবে বলে আরস এই ছবি নিজে বানিয়ে আনি নিত? সবটাই ধোঁয়াশা মৌয়ের কাছে। আরসের পাশে বসে আছে মৌ, কারো মুখে কোনো কথা নেই। আরস গম্ভীর মুখে বসে আছে। তার বন্ধুরা এসে তার বউকে দেখলে কি ভাববে? শেষে কিনা এমন একটা মেয়েকে বিয়ে করতে হলো তাকে। আরস মৌয়ের দিকে তাকিয়ে বলে দিল, শুনুন, আমার এমনিতেও ইচ্ছা ছিল না আপনাকে বিয়ে করার। আমার প্রেমিকা আছে রুহি, আমি রুহিকে ভালোবাসি। বাবা বলে ওর ফ্যামিলি কালচার ভালো না, তাই জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। তাও আমি সবটা মেনে নিতাম যদি আপনি কোনো ভালো মেয়ে হতেন। আমি রুহির সাথেই থাকবো, আপনার সাথে না, ওকে? আমার জীবনে আপনার কোনো অধিকার নেই। মৌ কোনো প্রতিবাদ না করে কেঁদেই যাচ্ছে, আর ওই ছবির কথা ভেবেই যাচ্ছে। আরসদের বাড়িতে মৌকে নেওয়া হলে আরসের বন্ধুরা বউ দেখতে এসে অবাক হয়ে যায়। আরসকে বলে, কিরে ভাই, ভালোই বিয়ে করেছিস, বউ পাবি, মাঝে মাঝে আমরা ফ্রিতেও পাবো, তোরও টাকা ইনকাম হবে। শেষে কিনা এই মেয়ে বিয়ে করলি, সেদিন তো কত জ্ঞান দিলি আমাদের। আর এই কাজ নিজেই এই পতিতা আর আজ নিজেই এই পতিতা বিয়ে করে আনলি। আরস রাগে রুম থেকে বেরিয়ে গেল। একটা পতিতা মেয়ের সাথে নিজের বর যাকে তুলনা করে, তার মন মাইন্ড অনেক ভেঙে যাওয়ার কথা। বিয়ের আসরে যেটা ঘটে গেল সেটা নিয়ে খুবই চিন্তিত মৌ তার হাজবেন্ডের উপরে একটুও রাগ করলো না, কারণ মৌয়ের হাজবেন্ড আরসের রাগ হওয়াটাই স্বাভাবিক। কেননা আরস যে ছবিগুলো দেখিয়েছে সেগুলোতে সত্যি মৌয়ের মতো একটা মেয়ে ছিল, আর আরস যে বন্ধুগুলো এসেছিল ওই মেয়েটার ছবি ওই ছেলেগুলোর সাথেই ছিল, যেখানে অন্য কোনো মেয়ে হলে সুইসাইডের পথ বেছে নিত। সেখানে মৌ প্রতিজ্ঞা করলো যে আসল সত্যিটা সে বের করেই ছাড়বে। গায়ে ভারী ভারী গহনা পরে বড্ড অস্বস্তিতে আছে মৌ। আজ তার শ্বশুরবাড়িতে প্রথম দিন। আজ যে ঘটনা ঘটে গিয়েছে, শ্বশুরবাড়ির সবাই মৌয়ের দিকে কেমন চোখে তাকাচ্ছে। মৌ বেশ বুঝতে পারছে সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, তাই মৌ সিদ্ধান্ত নিল সবার এই ধারণা ভুল প্রমাণ করে দেবে। নিজের ঘরে একা একা বসে আছে মৌ, তার কাছে কেউ নেই। এদিকে ক্ষুধায় প্রাণ যায় যায় অবস্থা। বাইরে অনেক জল খোলা চলছে আজকের ব্যাপারটা নিয়ে, তাই নতুন বইয়ের খোঁজ আর কেউ নিচ্ছে না। আরসের বাবাকে আত্মীয়রা সবাই ধরেছে টাকা আর ক্ষমতা পাওয়ার লোভে। এমন একটা বাজে মেয়েকে সে বউ করে বাড়িতে এনেছে। আরসের বাবাকে যে যা পারছে তাই সে বলে যাচ্ছে। এদিকে ময়ের চিন্তা হচ্ছে তার বাবাকে নিয়ে, শেষমেশ তার বাবাও তাকে ভুল বুঝলো। আরস বাড়িতে তার বাবা মার সাথে প্রচণ্ড রাগারাগি করছে, সে বাড়ি থেকে বেরিয়ে যাবে।
আরস ব্যাগ গুছিয়ে রওনাও হলো। এমন সময় মৌ আরসের সামনে গেলে আরস বলে, এই পতিতা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোকে বউ বলে মানি না। আমি সহ্য করতে পারছি না তোকে। কেন আমার জীবনটা নষ্ট করলি? তুই এ বাড়িতেই থাক, আমি চলে যাচ্ছি। মৌ কোমরে শাড়ি পেঁচিয়ে বলে, কি ভেবেছেন কি আপনার মানা আর আমার না মানায় এখন আর কিছুই যায় আসে না। এটা কি সিনেমা পেয়েছেন নাকি যে বিয়ের পর বলছেন বিয়ে মানবেন না? আপনি মানলেও আমি আপনার বউ, আর না মানলেও। হিন্দি মুভি নাকি বাংলা মুভি কোনটা দেখে দেখে এগুলো শিখেছেন? এইসব নেকা নেকা সিনেমার ডায়লগ বাস্তবে কাজে লাগে না। বিয়ে মানবেন না বললেই হয়ে গেল। শুনুন, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন না। এমনিতে লোক সমাজে আমার মান সম্মান বলে কিছু রাখেননি। যেখানে চারদিকে মানুষ আমার বাবাকে বলতো ময়ের মতো মেয়ের বাবা ভাগ্যের ব্যাপার, সেখানে আপনি আমাকে কলঙ্কিত করে চলে এসেছেন। আরস ময়ের কথা না শুনে হাঁটা দিল। এমন সময় মৌ আরসের হাত ধরে টানতে টানতে রুমের ভেতর নিয়ে রুমের দরজা লক করে দিল। বাড়ি ভর্তি আত্মীয় অবাক হয়ে গেল। সবাই বলাবলি করছে, এমন বউ আজ প্রথম দেখলাম। লজ্জার মাথা খেয়ে বরকে টেনে ঘরে নিয়ে গেল। ময়ের কথায় পাত্তা না দিয়ে ঘরের দরজা লাগিয়ে বলে, আজ আমাদের ফুলশয্যা, আর আপনার ফুলশয্যা আমার সাথেই হবে। আর হ্যাঁ, নেকামি করে এটা বলার প্রয়োজন নেই যে আপনি সোফাতে ঘুমাবেন বা ফ্লোরে। আমার সাথে এক খাটেই ঘুমাবেন। সেটা না হলে গলায় দড়ি দিয়ে এই ফ্যানের সাথে ঝুলে সুইসাইড নোট লিখে রেখে দিব, বুঝলেন? কোনো সিনেমাটিক ডায়লগ দিবেন না মিস্টার আরস। না মানে আগে ভালোবাসতাম না, বাট এখন থেকে বাসি, আর ভীষণ ভালোবাসার চেষ্টা করব। কারণ আপনি আমার স্বামী। তাই আমার আপনাকেই ভালোবাসা উচিত, আর আপনারও আমাকে ভালোবাসা উচিত। আন্ডারস্ট্যান্ড? আপনি ভাববেন না আমাকে ছেড়ে যেতে চাইলেই আমি যেতে দেব। কালে আমাকে বলে বিয়ে পড়েছি ছেড়ে দেওয়ার জন্য নয়। আরো অবাক হয়ে গেল। কোথায় ভেবেছিল সে তার বউকে ধমকে রাখবে, উল্টো তার বউ তাকে ধমক দিয়ে গেল। আরস ভেবেছিল মেয়েটা ভয়ে চুপসে যাবে, কিন্তু হলো পুরোটাই উল্টো। আরসকে অবাক করে দিয়ে তাকিয়ে থাকতে দেখে মৌ বলে, লিসেন, কি ভাবছেন আমি কেমন টাইপের মেয়ে? তাই তো? যেটা ভাবছেন ওইটাই ঠিক। আমি ওই টাইপেরই মেয়ে। আমাকে বাংলা সিনেমার সাবানা ভাবার কোনো কারণ নেই। আমি না মিনা টিনা মার্কা মেয়ে না। ভেবেছেন আমাকে দিনের পর দিন খোঁটা দিয়ে যাবেন আর খারাপ ব্যবহার করবেন, আমি সেটা মুখ বুজে সহ্য করব? কখনোই না। শুনুন, আপনি আমাকে ভুল বুঝছেন, সেটা স্বাভাবিক ব্যাপার। আমি খুব পজিটিভ মাইন্ডের মেয়ে। এতে আপনাকে কোনো রূপ দোষ ত্রুটি দিব না আমি। আপনার জায়গায় আমি থাকলে এমনভাবেই রিয়্যাক্ট করতাম, কারণ আমি জেনে শুনে চাইতাম না যে আমার হবু বর পতিতালয়ে যায় আর তাকে আমি বিয়ে করি। আপনার যোগ্য স্ত্রী হয়ে আমি দেখাবো যে আমার স্পর্শে আপনার যে ধারণা রয়েছে, আমার সম্পর্কে যে আপনার ধারণা রয়েছে, সেটা ভুল। আরও ভাবতেই পারেনি এমন চমৎকার একটা মেয়ের সাথে তার বিয়ে হবে। মেয়েটি কথায় যেমন পটু, কোনো রক্তে মাংসে গড়া ছেলে তার প্রেমে না পড়ে পারবে না। আরও জীবনে এমন সুন্দর মেয়ে কখনো দেখেনি। একটা মেয়ে কতটা পজিটিভ মাইন্ডের হতে পারে সেটা মৌকে না দেখলে বুঝতোই না। আরসের মুখে কোনো কথাই ছিল না মৌকে বলার মতো। তাছাড়া আরস তো জীবনে এমন মেয়েই চেয়েছিল যে তার প্রেমের জালে জড়িয়ে রাখবে, তার কথা সারাক্ষণ শুনতে ইচ্ছা করবে। আরস ভ্রু কুঁচকে মৌয়ের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে খুন করবেন নাকি? মৌ হেসে বলল, এসব খুন টুন করে বিধবা হতে চাই না আমি। আরসের সামনেই মৌ তার শাড়ি খুলতে শুরু করলো। এক্সকিউজ মি, আপনি কি করছেন এগুলো? শাড়ি খুলছি। এত ভারী শাড়ি আর গহনা জাস্ট নেওয়া যাচ্ছে না। তাই বলে আমার সামনেই? তাহলে কি রাস্তার ছেড়ে দিয়ে সামনে খুলবো? আমি শাড়ি খুলবো সেটা আপনার সামনে। আরস নিজের চোখ বন্ধ করে ফেলল। মৌ হালকা হাসতে হাসতে বলে, মিস্টার ভদ্রলোক, আমি আগেই আপনার ব্যাপারে সব জেনে নিয়েছি। আপনার সামনে কিছু পড়া থাকলেও যে খারাপ নজর দিবেন না সেটা আমি জানি। শুধু একটু দুষ্টুমি করার জন্য এটা করা। বেটা ভেবেছিল বাঘের পাট নিবে, দিয়েছি তো ভেড়া বানিয়ে। এই জন্য বান্ধবীরা বলেছিল, দিয়েছি তো। আরস বেচারা একদমই মুখে কোনো বলি নেই। সে যে মৌকে কিছু বলবে তেমন কোনো রাস্তায় মুখ খোলা রাখেনি। আরস চোখ খুলে অবাক। ঘরের মাঝে তার নতুন বউ সাদা ধবধবে টি শার্ট আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। মৌ নিজের চুল হাত খোপা করতে করতে বলে, কি দেখছেন?
দেখুন, আমি রাতে টি শার্ট ছাড়া ঘুমাতে পারি না। এটা নিশ্চয়ই আপনার টি শার্ট। আপনাকে জিজ্ঞাসা না করেই পরে নিলাম। কাল আমাকে কয়েকটা টি শার্ট আর স্কার্ট কিনে দেবেন। আর আপনি কি এই শেরওয়ানি পরে ঘুমাবেন নাকি? যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আরস ড্রয়ার থেকে একটা 3 কোয়ার্টার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। শাওয়ার ছেড়ে আরস ভেবেই যাচ্ছে, কি মায়াবী এই মেয়েটা, যে মেয়েটাকে সহ্যই করতে পারছিল না, আর সেই মেয়েটা তার কথার জাদুতে আরসের মন বদলে দিয়েছে। যে মেয়েটা তো মিষ্টি করে কথা বলে, সেই মেয়েটা তো বাজে প্রফেশনে কিভাবে যেতে পারে? এই মেয়েটাকে তো যে কেউ ভালোবাসতে পারতো। তাহলে মেয়েটা কেন এমন কাজ করলো? মেয়েটার কথাগুলো এমন স্পষ্ট আর ক্লিয়ার, তাতে মনেই হয় না যে মেয়েটা এমন প্রফেশনের। এমন সময় কেউ একজন ঘরের দরজায় কড়া নাড়ল। মৌ গায়ে ওড়না পেঁচিয়ে দরজা খুলতে আরসের বন্ধুরা এসে হাজির। আরসের বন্ধুরা মৌকে এমন পোশাকে দেখে অবাক। শীষ বাজিয়ে বলে, কি পতিতা, বিয়ে করার কি প্রয়োজন ছিল? তোমাদের কি আবার সংসার লাগে নাকি? এমনিতেই তো সব পাও তোমরা। কারো বউ হওয়ার যোগ্যতা আছে নাকি তোমার? আরসের মতো ভালো ছেলের কপালে এই জুটলো, আজ আবার হবে নাকি আরেকবার ফুলটুসি? মৌ ঠাস শব্দে আরসের বন্ধুর গালে একটা থাপ্পড় মেরে দিল। আরসের বন্ধুর গালে ঠাস করে চড় মেরে দেওয়ার সাথে সাথে চমকে যায় আরসের বন্ধু। আরসের বন্ধু উল্টা মৌয়ের গালে চড় মারতে গেলে মৌ হাত ধরে ফেলে। আরস ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মৌ ওর বন্ধুর হাত ধরে রেখেছে। আরস বিষয়টা দেখে অবাক হয়ে যায়। আরসকে দেখে আরসের বন্ধু বলে, দেখ ভাই, তোর বউ। মৌ আরসের বন্ধুর হাত ঝাড়ি মেরে বলে, উনি কি দেখবে? ওনাকে রাখছেন কেন? ওনাকে নালিশ দেবেন আর উনি আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিবে? কি এতক্ষণ কি বলছিলেন? আমি পতিতা, আমার সংসারের প্রয়োজন নেই, বিয়ের প্রয়োজন নেই। আপনার বন্ধুর জীবন নষ্ট করেছি। প্রথম কথা, আমি পতিতা নই। আর দ্বিতীয় কথা, যদি ধরেই নিই আমি পতিতা, তাহলে আপনি কি? আপনি দুধে ধোয়া? একটা মেয়ে পতিতা কিভাবে হয় যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যায়? একটা পতিতা অবশ্যই তার পেশা ছেড়ে দিত যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যেত। একটা মেয়ে টাকার জন্য একটা ছেলের কাছে সময় কাটালে তাকে পতিতা বলে, আর একটা ছেলে টাকা দিয়ে সময় কাটালে তাকে কি বলে? উত্তর দিন, তাকে কি বলে? একটা মেয়ে পতিতা হলে সেই মেয়েটির সাথে রাত কাটানো ছেলেগুলোকেও পতিতা বলে। আমার যদি বিয়ে করার রাইট না থাকে, আপনাদের কিভাবে রাইট আছে? আমার যদি সংসার না করা সাজে, তাহলে আপনাদের কিভাবে রাইট থাকে? লজ্জা করে না আপনার একটা মেয়ের সাথে রাত্রি যাপন করে এসে সেই মেয়েকে পতিতা বলে উপদেশ দিতে? আরসের বন্ধু বলে, তাই বলে আমার গায়ে হাত তুলবে তুমি? মাত্র একটা চরের প্রাপ্য নয় আপনি। উচিত শহরের সব মানুষ জড়ো করে তাদের সবার সামনে জুতা পিটা করে আপনাদের আসল পরিচয় দেওয়া উচিত, যে এরাই তারা যারা রাতের আধারে পতিতালয়ে যায় আর দিনের আলোতে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়। আরস অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি মেয়েটি এতটা প্রতিবাদী আর এতটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে। আরস তার বন্ধুকে বলে, কি সমস্যা ভাই, কি হয়েছে? মৌ বলে, উনি কি বলবে? আমি বলছি কি হয়েছে। উনি আমাকে ওনার সাথে থাকার প্রস্তাব দিয়েছে, যার জন্য ওনাকে থাপ্পড় মেরেছি, যার জন্য উল্টা উনি আমাকে মারতে চাইছিলেন। কি মিস্টার আরস, এসব আপনার বন্ধু? এ সমাজে আপনার চলাফেরা? বাহ রে সভ্য সমাজ! নিজের স্ত্রীকে অপমান করছে আর বড় আঙুল গালে দিয়ে চুষছে। আরস ওর বন্ধুর গালে আরেকটা থাপ্পড় মেরে বলে, এখান থেকে বের হ। আমি ভাবতেও পারিনি তোরা এমন প্রস্তাব দিতে পারবি। অন্তত আমার মান সম্মান রাখা উচিত ছিল তোদের। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আরসের বন্ধুরা বেরিয়ে গেলে আরস মৌয়ের দিকে তাকিয়ে বলে, ইয়ে মানে মিস মৌ, সরি, রিয়েলি সরি। আচ্ছা, কিসের জন্য সরি? আপনার বিয়ের আসরে করা রিয়্যাক্ট নাকি আপনার বন্ধুর করা দুর্ব্যবহার? দুটোই। আরস আরস যেন মৌয়ের কথার ঝুলিতে নিজেই যেন হয়ে গেল। মৌকে উপেক্ষা করার শক্তি হারিয়ে ফেলল। মেয়েটি কথা দিয়েই আরসকে দুর্বল করে ফেলল। মৌ আরসকে বলে, মিস্টার আরস, জানেন, আমার সমাজে আমার খুব সম্মান ছিল। সবাই বাবাকে বলতো, আপনার মেয়ে একটা মা লক্ষ্মী। এমন মেয়ে থাকলে আর কিছু লাগে না। জানেন, আজ আমার সমাজ আমাকে চরিত্রহীনা বলে জানে। তারা জানে আমি একটা মুখোশধারী, আমি পতিতা। আমার চরিত্রের এই তকমা যে ভুল, সেটা প্রমাণ করার মতো উপযুক্ত প্রমাণ আমার কাছে নেই। আমি যে নির্দোষ সেটা প্রমাণের জন্য সঠিক প্রমাণ আমার হাতে নেই। জানেন, তখন খুব অসহায় লাগে যখন চারদিকে সবাই দোষারোপ করে। দোষ না করেও দোষী হতে হয়। আরসের হঠাৎ
খুব খারাপ লেগে উঠল। সে নিজের অজান্তে কোনো ভুল করে ফেলেনি তো? এমনই তো হতে পারে, হুবহু দেখতে এরকম দুইটা মানুষ, কিন্তু না, চেহারা যে সেম মিল। ভাবতে ভাবতে আরস আর মুখ ঘুমিয়ে গেল। খানিক পরে আরসের ঘুম ভেঙে গেল। হঠাৎ আরসের খেয়াল হলো তার পাশে শুয়ে থাকা ঘুমন্ত পরীটার দিকে। ডিম লাইটের আলোতে ময়ের ফর্সা শরীর দেখা যাচ্ছে। মেয়েটা মনে হয় এমনই ছটফটে থাকে সব সময়। ঘুমানোর ঘুমানোর সময় স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। ও না বেড থেকে নিচে পড়ে আছে, গেঞ্জিটা খানিকটা উঁচু হয়ে আছে। আরস ময়ের পেট আর শরীর খেয়াল করে দেখে। আরসের মনে সন্দেহ হলো, একটা পেশাধারী পতিতা কখনো এমন হতে পারে না। তাদের শরীরে বিভিন্ন চিহ্ন ফুটে থাকে, ময়ের শরীরে একদমই নিখুঁত। কেন যেন আরসের মনে হচ্ছিল মেয়েটা যেন পতিতা না হয়, মেয়েটা যেন পবিত্র একটা মেয়ে হয়। হঠাৎ আরসের খেয়াল হলো ময়ের গলা। ময়ের গলা একদম সাদা, কিছুই নেই। আর সাথে সাথে তার ফোন থেকে পিকচার বের করলো, কারণ পিকচারে থাকা মেয়েটার গলায় বেশ বড় একটা জট ছিল, কালো দেখতে। আরস জিজ্ঞেস করেছিল, সে বলেছিল এটা তার জন্মদাগ। আরসের কেমন জানি সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে কোথাও কিছু একটা গরমিল রয়েছে। হঠাৎ ময়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই লাফ দিয়ে উঠে যায়। মৌ তাকিয়ে দেখে কেউ একজন তার উপর ঝুঁকে আছে। মৌ উড়ামুড়া দিতেই লোকটা সরে গিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ে। মৌ বুঝতে পারে আরশি ছিল, আর আরশি মৌকে দেখছিল। মৌ ইচ্ছা করে আরশকে জড়িয়ে ধরে। মৌ অজান্তে জড়িয়ে ধরার ভান ধরে আরশ আরো শক্তভাবে জড়িয়ে ধরে। মৌ আগে থেকেই ভীষণ দুষ্টু টাইপের, দুষ্টুমি করাটাই ওর একটা ইম্পর্টেন্ট কাজ। এইদিকে আরশ বেচারা মহা মুশকিলে পড়েছে। একটা বন্ধ করে নিজের বিয়ে করা সুন্দরী বউ জড়িয়ে ধরলে যে কারোই ঠিক থাকা সম্ভব নয়। আরশ খানিকটা সরে ঘুমানোর চেষ্টা করলো। আরশ যতটা সরে, মৌ ততই আরশের দিকে সরতে থাকে। আরশ উপায় না পেয়ে বউয়ের সাথে লেপ্টে থেকে ঘুমাতে হলো। পরের দিন সকালে আরশের ঘুম ভাঙতে অবাক হয়ে যায় সে। আরশ দেখে তার বুকের সাথে লেপ্টে আছে মৌ। কি সুন্দর করে ঘুমাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, একদমই পাগলির মতো লাগছে। ময়ের নিঃশ্বাস আরশের বুকে উপচে পড়ে। এমন সময়ে ময়ের ঘুম ভেঙে যায়। মৌ ঘুম ভাঙতেই দেখে সে আরশের বুকে। মৌ লাফ দিয়ে ওঠেই চুলে হাত খোপা করতে করতে বলে, এই, আপনি কিছু করেননি তো? আরশ কাশতে কাশতে বলে, কি করেছি মানে? কি 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 বলছো এসব? না মানে, সে যেভাবে জড়িয়েছিলেন, আরেকটু হলে তো আমার দমই বের হয়ে যাচ্ছিল। আপনি জড়িয়েছিলেন, দম তো আমারও বেরিয়ে যাচ্ছিল। আমি তো ঘুমের মাঝে অজান্তে জড়িয়েছিলাম, আর আপনি যে ইচ্ছা করে জড়িয়েছিলেন। এই যে না, মিস, আপনি আপনি ধরেছিলেন। যান, এবার গোসল করে ফ্রেশ হয়ে যান। এক্ষুনি আবার সবাই ডাকাডাকি করতে আসবে। অদ্ভুত, গোসল করতে যাব কেন? মৌ অবাক হয়ে যায়। এ কোন নিয়ম? কিছু করলেও ভাববে, না করলেও ভাববে। মৌ আরশকে বলে, শুনুন, শাড়িটারি আমি পরতে পারবো না, আমাকে আপনার জিন্স আর গেঞ্জি দিন। আমার জিন্স আপনার হবে? হবে মানে? দৌড়াবে? হ্যাঁ, আপনি দৌড়াবেন। 5 ফিট 11 একটা ছেলের জিন্স আপনার পা থেকে মাথা পর্যন্ত হবে। আমি ছেলে হলে আমিও অতটাই লম্বা হতাম। মেয়ে মানুষ হিসেবে ঠিকই আছে, না হয় আপনার থেকে একটু শর্ট, বটি দিয়ে জিন্সের নিচ থেকে কেটে নেব। আপনি জিন্স কাটবেন? তার থেকে আপনি আমার হাফ প্যান্ট পরুন, এটাই বেটার হবে। কি? আমি হাফ প্যান্ট পরবো? তাও আবার আপনার? ছ্যা ছ্যা ছ্যা, আপনি কি, মানুষ কি বলবে আমায়? এই যে নতুন বউ, জিন্স পরলে মানুষ কি ভাববে? আপনাকে শাড়িই পরতে হবে। আমি শাড়ি পরতে পারি না। অবশেষে বউয়ের শাড়ি পরানোর দায়িত্ব নিতে হবে বলেই মাথায় হাত দিয়ে দাঁড়ালো আরশ। আর মৌ গিয়ে শাওয়ার ছাড়লো। মৌ ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরোলো। মৌয়ের চোখে মুখে মহা বিরক্তি। কিভাবে এখন যে শাড়িটা পরবে? একটা মেয়ে হয়ে শাড়ি পরতে পারে না, এটা মানুষকে বললেও হাসাহাসি করবে। তাছাড়া এমনিতেও তাকে
নিয়ে সমালোচনার শেষ নেই এখন। মৌ ভেবে নিয়েছে তাকে কেউ কিছু বললে সে সঠিক উত্তর দিয়ে দিবে। মৌ বাইরে বেরিয়ে দেখে আরশ টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আরশ গোসলের আগে টাওয়াল পরে গোসল করে, এটা তার রোজকার অভ্যাস। এখন ঘরে বউ আসাতে খানিকটা অস্বস্তিতে পড়তে হয়েছে আরশকে। মৌ আরশের দিকে তাকিয়ে বলে, এই যে হ্যালো, আপনার কোনো লজ্জা নেই তাই না? এভাবে আমার সামনে জাস্ট টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন, গায়ে শর্ট গেঞ্জি কিছুই নেই। বলেই মৌ মাথা থেকে টাওয়াল আরশের গায়ে ফেলে দিয়ে বলে, এটা গায়ে পড়ুন। আরশ ভ্রু কুঁচকে মৌয়ের দিকে তাকিয়ে বলে, এই যে মিস সুন্দরী, আমি কি আপনার মতো মহিলা নাকি যে আমাকে সব ঢেকে ঢুকে রাখতে হবে? আমি ছেলে মানুষ, একটা শর্ট প্যান্ট পরলেই চলে। মৌ কোমরে হাত বেঁধে বলে, তাহলে কি আমি মহিলা? আরশ ডান ভ্রু উঁচু করে বলে, তাতে কোনো সন্দেহ আছে মিস বউ? কি বললেন? মিস বউ? ও সরি, আমি মিস বউ বলতে চাইছিলাম, মৌ বলতে চাইছিলাম আর কি। গাল ছিটে বউ ডেকে ফেলেছে। থাক, আর এভাবে সরি রাখা লাগবে না মিস্টার উর্স। কি বললেন? উর্স? ইয়াক, এই পোকার মতো যখনও পোকা আর নেই। এত এক্সাইটেড হবে না, আমি আরশই বলতে চাইছিলাম, বাট উর্স হয়ে গিয়েছে। এটা গাল ছিতে বের হয়ে গিয়েছে। এক্সাইটেড হব না তো কি হব? যেভাবে দাঁড়িয়ে আছেন আমাকে স্থির থাকতে দিচ্ছেন আপনি কেন? আমি কি করেছি আপনাকে? আরশ চোখ ইশারা দিয়ে মৌকে দেখিয়ে বলে, তাকিয়ে দেখুন নিজের দিকে কিভাবে আছেন। মৌ জাস্ট পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। চুল দিয়ে টুপটাপ পানি পরে ব্লাউজে পুরোটাই ভিজে গিয়েছে। গলা মুখ সব পানিতে ভেজে আছে। মৌ যে তাড়াহুড়োতে ওড়না ছাড়া বেরিয়েছে সেটা খেয়ালই নেই। আর সেভাবে ভিজে যাওয়ার ঠান্ডা লাগাবেন, পরে কষ্ট আপনি নিজেই পাবেন। ঠিকভাবে চুলও মুছতে পারেন না দেখছি। আর সে একটু একটু করে ময়ের দিকে এগিয়ে গিয়ে ময়ের দেওয়া টাওয়ালটা দিয়ে ময়ের চুলের পানি মুছে দিতে দিতে বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে সব সভ্য ছেলে অসভ্যভাবে এক্সাইটেড হয়ে যাবে। শাড়িটা পরে নিন। আমি শাড়ি পরতে পারি না যে। আরশ বলে, আমি সাহায্য করছি, আপনি চুপ হয়ে দাঁড়িয়ে থাকুন। আরশ বিছানায় থাকা লাল টুকটুকে সুতি শাড়ি নিয়ে মৌকে পরিয়ে দিতে থাকে। আরশ বলে, কি হলো, এভাবে নড়ছেন কেন? মৌ বলে, সুরসুরি দিচ্ছেন কেন আপনি? আরশ বলে, বাবা, মানুষেরা তো সুরসুরি থাকে, আপনাকে না দেখলে বুঝতাম না। দেখুন এবার ঠিকঠাক আছে কিনা। মৌ অবাক হয়ে যায়, সে মেয়ে মানুষ শাড়ি পরতে পারে না, অথচ আরশ ছেলে মানুষ, তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়ি পরানো শেষ হলে মৌ আরশকে অজান্তে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে। আরশ চমকে যায়, এভাবে হুট করে তাকে মৌ জড়িয়ে ধরবে ভাবতেই পারেনি। মৌ আরশকে ছেড়ে দিয়ে বলে, কিছু মনে করেননি তো? আমার বেষ্টিকে আমি খুশি হলে জড়িয়ে ধরতাম। আরশ বলে, আর কাকে কাকে জড়িয়ে ধরেছেন? কাউকেই না, শুধু বেষ্টিকে। না, আবার রাস্তার কোনো ছেলের প্রতি খুশি হয়ে জড়িয়ে ধরেননি তো? আমাকে কি এমন মনে হয় আপনার? আপনি বর হন তাই আপনাকে ধরলে পাপ নেই কোনো। এমন সময় আরশের ফুপু ডাকছে বাইরে থেকে। মৌ বাইরে গেলে আরশের ফুপু বলে, বাপের বাড়ি থেকে কিছু শেখনি? বিয়ের পরের দিন এত দেরি করে কেউ ঘুম থেকে ওঠে? মৌ চুপ থাকার মেয়ে নয়, ফুপুকে বলে ওঠে, দেখুন আমি আজ আরও খুব ভোরে ঘুম থেকে উঠেছি। রেগুলার এত সকালে ঘুম থেকে ওঠা সম্ভব নয়। কাল থেকে 8টার আগে আমাকে কেউ ডাকবেন না। আর দেখুন, আমার সাথে আমার বাপের বাড়ির তুলনা করবেন না। বাড়ির বউ বলে ভাববেন না, যা কিছু বলে পার পেয়ে যাবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আরশের ফুপু তো আকাশ থেকে পড়ে, এটা ঘরের বউ নাকি অন্য কিছু? মৌ বাইরে যাবার পর আরশ ময়ের ফোন চেক করে। ময়ের ফোনে কয়েকটা মেসেজ এলো। ময়ের বেশটি পিকচারগুলো পাঠিয়েছে। আরশ পিকচারগুলো দেখে অনুশোচনায় ভুগছে। প্রতিটা ছবিতে তারিখ উঠে আছে 10 জানুয়ারি। এই দিনেই তো মৌ তার বন্ধুদের বাসায় এসেছিল টাকার বিনিময়ে। একই সময় একটা মানুষ দুই জায়গায় কিভাবে থাকতে পারে? আরশের মনে আরও বেশি কৌতূহল বাড়তে থাকে। আরশের বিষয়টা খুব বেশি খতিয়ে দেখতে ইচ্ছে করলো। আরশ ময়ের ফ্রেন্ডকে মেসেঞ্জারে কল দিল। আরশ একটা সালাম দিয়ে জানালো যে সে ময়ের হাজব্যান্ড। আরশ ময়ের বান্ধবীর কাছে জানতে চাইল, এটা কিসের ছবি আর কোথায় তোলা? ময়ের বান্ধবী জানালো, তার একটা
তাদের বান্ধবীর বিয়েতে গিয়েছিল সিলেট। সেখানে গিয়ে 7 দিন ছিল। আর তখনই ছবিগুলো ওঠানো। আরশের মাথায় যেন বাজ পড়ল। একই দিনে ঢাকা টু সিলেট 1 ঘন্টার মাঝে যাওয়া আসা সম্ভব নয়, কারণ সেদিন মৌকে ভাবা মেয়েটি আরশের বন্ধুদের সাথে কয়েক ঘন্টা ছিল। আরশের মাথায় কিছুই ঢুকছে না। আরশ এর মন সায় দিল সেদিনের মেয়েটি কোনোভাবে মৌ ছিল না। তাহলে সেদিনের মেয়েটা কে ছিল? আরশের মনে বেশ কতগুলো প্রশ্ন জড়সড় হলো। তবে আরশের মনটা এখন বেশ ফ্রেশ লাগছে। তার ভাবনাটা হয়তো ভুল আর ঠিক এই মুহূর্তে ভাবতে ইচ্ছে করছে না আরশের, কারণ আরশ একটা রাতেই ময়ের ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে। আরশ নিজের রুম থেকে বাইরে এসে দেখে মৌ বারান্দার চেয়ারে বসে আছে, আর বিভিন্ন মানুষ মৌকে দেখতে এসেছে। নতুন বউ হলে সবাই দেখতে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। মানুষজনের ঝামেলা কমে গেলে আরশের মা বাবা বলে, মা মৌ, আমার ছেলেকে ভুল বুঝো না, ও কিন্তু খুব ভালো। হঠাৎ তোমার মতো একটি মেয়ে কোথায় দেখেছে আর তোমাকে ভুল বুঝছে। তবে ও কিন্তু অতটা গর্দভ না, নিজেই ঠিক ভুল বুঝতে পারবে আর সত্যিটা যাচাই করবে। আর তুমি ভেবো না জমি ঠিক করার জন্য ছেলেকে প্রেশার দিয়েছিলাম তোমাকে বিয়ে করতে। এসব জমির কোনো ব্যাপারে ছিল না মা, শুধুমাত্র ছেলেকে বিয়ে করানোর জন্য এই মিথ্যে নাটকটা করেছিলাম। তোমাকে আমরা আগে থেকেই চিনি, তুমি অনেক ভালো একটা মেয়ে, সেটা আমরা জানি। আমার ছেলেটার চরিত্র অনেক ভালো, আর আমার ছেলের জন্য আমরা সঠিক মেয়েটা এনেছি মা। তুমি আমাদের বৌমা না, আমাদের মেয়ে। আরশের মা ছেলের বউকে একটা চেইন পরিয়ে দিল আর মৌকে বলল, তুমি কিছু নিয়ে মন খারাপ করো না। মৌ আরশের বাবাকে বলল, কিন্তু আমার বাবা, উনি তো আমাকে ভুল বুঝছে। আরশের বাবা বলে, তুমি ভেবো না, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, ওদিকে সব ঠিকই আছে। বলি আরশের বাবা ময়ের বাবাকে কল দিয়ে ময়ের কাছে ফোনটা ধরিয়ে দেয়। ময়ের বাবা বলে, মা মৌ, আমি জানি আমার মেয়ে কেমন, তবু আমি তো বাবা, এমন কিছু শুনলে দুশ্চিন্তা হয়। শ্বশুরবাড়ির সবার সাথে মানিয়ে নিস মা, অনেক ভালো পরিবার পেয়েছিস মা, অনেক সুখী হবি। সকালে খাওয়া শেষ করে মৌ তার বড় ননদের সাথে গল্প করছে। আরশের ইচ্ছা করছে মৌকে একটু সরি বলবে, বাট কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। আরশ তার বোনকে ডেকে বলে, আপু, দুলাভাই ফোন দিয়েছে, মায়ের ফোনে তোমাকে ডাকছে। আরশের বোন যাওয়ার পর আরশ ময়ূরকে বলে, আপনার সাথে কিছু কথা আছে, রুমে চলুন। দুপুর গড়িয়ে বিকাল, সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট করছে। আরশ মৌকে ডেকে নিয়ে ঘরের দরজা লক করলো। মৌ সন্দিহানভাবে আরশের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? দিন দুপুরে ঘরের দরজা লক করেছেন যে? খুলুন বলছি, মানুষ কি ভাববে? আরশ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে মৌয়ের দিকে তাকিয়ে। ছেলেটা নিছকই একটা বাচ্চা, কোনো ইগো বলে কিছুই নেই। থাকলে তার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, গাল নাক মুখ ফুলিয়ে কান্নাকাটি করতো, বা আমার উপরে এক আকাশ প্রমাণ অভিমান নিয়ে বসে থাকতো, বা রেগে থাকতো, তার মাঝে কিছুই নেই কেন? মেয়েটা বড়ই পাগলি টাইপের। এমন মেয়েরা সবসময় ভালো মনের হয়, আর ছেলেরা চট করে এদের দুষ্টুমির প্রেমে পড়ে যায়। মেয়েটার চোখে মুখে কি ভীষণ মায়া। এসব ভাবতে ভাবতে আরশ কোথায় যেন হারিয়ে গিয়েছে। আর এই সুযোগে মৌ ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আরও সাথে সাথে হাতটা টেনে ধরে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। মৌয়ের হাত ভর্তি চুড়িগুলো ঝনঝন করে বাজছে। মৌ নার্ভাস হওয়ার জন্য বারবার জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজাচ্ছে। আরশ পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মৌয়ের ঠোঁটের দিকে। মৌ ব্যাপারটা বুঝতে পেরে আরশকে বলে, এভাবে হাত ধরে রেখেছেন, কি সমস্যা আপনার? এই যে মিস পো, সরি মৌ, সারাদিন আমার সমস্যা না খুঁজে নিজের সমস্যা খোঁজো, তাহলে সব বুঝতে পারবা। পেতনিদের মতো নতুন বউ সারা বাড়ি পায়চারা করে বেড়াচ্ছ কেন? কোথায় একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে থাকবা ঘরের এক কোণে? না, তা না, ডাকাডাকি করে বেড়ানো লাগছে। এই যে ছাড়ুন বলছি, আমার ওসব লজ্জা টজ্জা কিছু নেই। এবারে সবাই খুব ভালো, তাই আমার লজ্জা লাগছে না। সবার মাঝে কি আমিও আছি? না, আপনি তো আস্ত একটা কি বিশ্রীভাবে আমাকে অপমান করেছেন, কিচ্ছু ভুলিনি। রাগও আছে তোমার? নেই মানে? আপনি জানেন না তাই আমার অনেক রাগ। এতটুকু পিচ্চি মানুষের রাগ কোথায় থাকে? শুনুন, দেখতে পিচ্চি লাগলেও আমি অতটা পিচ্চি না, যেমন ভাবছেন তেমন না, তাই না? দেখুন কি বলতে রেখেছেন তাই বলেন।
কি ব্যাপার বাঘিনী, কাল যেভাবে ধমকাচ্ছিলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আজ তাহলে এমন দুর্বল কেন? সামান্য হাত ধরেছি এতেই, আর অন্য কিছু করলে তো খুঁজেও পাওয়া যাবে না। দেখুন, আমি ঝগড়া করতে পারি না, আমার সাথে ঝগড়া করে কেউ পারে না। ঝগড়া করতে পারি, পারলে হাত ছেড়ে মুখ চালান, দেখবো কে জিতে। আরস হাত ছেড়ে দিয়ে ময়ের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। দেওয়ালে আটকে গিয়েছে ময়ের সামনে আরস, সামনে পেছনে কোথাও যেতে পারছে না। আরস ঠোঁট আটকে রেখেছে, মৌ কথা বলতে পারছে না। বেশ কয়েক মিনিট পরে ছাড়লো। মৌ ঠোঁট মুছতে মুছতে থুতু ফেলতে ফেলতে বলে, এই বৃষ্টি মানুষেটা আপনি কি করলেন? এক থু, আপনার গায়ে বমি করে দেব। আমি কি বমি দিয়েছি তোমাকে? যা দিয়েছি তাই ব্যাগ দাও। আপনি আমার সাথে এই বৃষ্টি কাজ কেন করলেন? আগে সেটা বলুন। অদ্ভুত, নিজেই তো বললে মুখ চালাতে, তাই চালিয়ে দেখলাম। আমি কি ওভাবে বলেছি নাকি? ঝগড়া করতে বলেছি বলেই মৌর আগে কটমট করে রুম থেকে বেরিয়ে যেতে গেলে আরস আবার হাত টেনে ধরে বলে, যেটা বলতে ডাকা সেটা শুনবে না? আবার কি বলবেন? এসো বিছানায় বসো, নিরিবলি বলতে হবে কথাটা। আরস ময়ের হাত ধরে বলে, মো, আমি জীবনে মিথ্যা কথা বলি না, কেন কোনো দুই নাম্বারিও করি না কারো সাথে। বিয়ের আসরে যেটা করেছি ভুল করেছি, ক্ষমা করার মালিক তুমি। আমি মাথা নত করছি যে আমার ভুল হয়েছে। কিন্তু মো, আমি যে একটা মেয়েকে দেখেছি সেটা সত্য ছিল, হুবহু তোমার মতো মেয়েটা। কিভাবে হতে পারে? তুমি তো কিছু তো কাহিনী আছে। আমি চাইছি মেয়েটার সাথে দেখা করতে, আর তুমিও দেখা করো। তুমি নিজে চোখে দেখো কে এই মেয়ে। মানুষ তো হঠাৎ তো তোমাকেই ভাববে। তোমার গায়ে কলঙ্ক লেগে থাকুক, আমি সেটা মোটেও চাইছি না। আজ রাতে আমার সাথে যাবে, মেয়েটাকে ভাড়া করা হয়েছে। আসলে আমার বিয়ের আসরে রেগে যাওয়ার কারণও ছিল। আমি হঠাৎ ধাক্কা খেয়েছিলাম, বন্ধুদের সাথে রাত কাটানো মেয়ে কিভাবে আমার বউ হবে? আরও আপনি এত ভাবছেন কেন? আপনার কোনো ভুল ছিল না। একটা সুস্থ মানুষ যেটা করে আপনিও সেটা করেছেন। বিয়ের আগের দিন আপনার বোন আপনার সম্পর্কে অনেক কিছু বলেছিল। আমি তখনই শিওর ছিলাম বিয়ে করলে ওনাকেই করব। আপনি কতটা ভালো তার সব জেনেছিলাম আগেই। আমি তো আর আপনার মতো নয়, প্রেমিকা ছিল, তাই আপনার দিকে আমার দিকে আগ্রহ ছিল না। এটা জেনে গিয়েছ প্রেমিকা ছিল। এই গুরুত্বপূর্ণ নিউজটা কে দিয়েছে শুনি? আপনার বোন দিয়েছে। তোমার তো দেখছি এ বাড়িতে বিভিন্ন নিউজ চ্যানেল সবই আছে, কোনো খবরই পড়ে নেই। তা কি বলেছে? বলেছে আমার ভাই একটা রিলেশনে ছিল, ভাই তার জন্য বিশাল পাগল ছিল, কিন্তু মেয়েটা আস্ত একটা গরম খুন্তির চাকা দিয়ে চলে গিয়েছে। আমার ভাই রোজ ঘুমের ওষুধ খাইতো, মাতাল হয়ে বাড়িতে ফিরতো, সারাদিন এক্স করে কাঁদতো, দাড়ি গোঁফ কাটতো না, একটা দেবদাস হয়ে গিয়েছিল সে। এগুলো বলেছে সিরিয়াসলি? আবার এক্স আমার জন্য এখনো পাগল আছে, আমি বিয়ে করিনি তাই, আর আমাকে চাকা দিয়েছে। অদ্ভুত কথা সব। তাহলে বিয়ে করেননি যে? ওর চরিত্র সমস্যা ছিল, বাবা বলল, আর আমিও দেখেছিলাম ওর চরিত্র সমস্যা। তাছাড়া আমার অতটা সিরিয়াস রিলেশন ছিল না। বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বাবা রাজি না, তাই করিনি। আর আমার মনের মতো অতটাও ছিল না। এখনও ভালোবাসেন? মোটেও না। তার সাথে যেটা ছিল ওইটাকে ভালোবাসা বলে না, বুঝলে মিসেস? হ্যাঁ, বুঝলাম। সেদিন সন্ধ্যায় আরস মৌকে নিয়ে বেরোলো। কোথায় নিয়ে যাচ্ছে আরস সেটা জানে না। মৌ আরসের পিছু পিছু যাচ্ছে। মৌ জানতে চাইলে আরস বলে, বন্ধুদের বাসায় যাচ্ছি। মৌ তো যাবেই না তার অসভ্য বন্ধুদের বাসায়। আরস বলে, তোমাকে অবাক করা একটা জিনিস দেখাবো, আগে চলো, না গেলে বুঝবে না। মৌ আরসের পিছু পিছু রওনা হলো। মৌ বায়না ধরলো সে খালি পায়ে হাঁটবে। তার অনেক দিনের শখ রাস্তায় খালি পায়ে হাঁটবে, তাও রোড দিয়ে। রোড লাইটের আলোতে রাস্তা চকচক করছে। শহরে বিভিন্ন মানুষের সাথে খোলা আকাশের নিচে হাঁটছে আরস আর মৌ। মৌ মাঝে মাঝে লাফ দিয়ে রাস্তার পাশে দাঁড়ানো বিভিন্ন গাছ থেকে ফুল ছেঁড়ার চেষ্টা করছে। বারবার ব্যর্থ হয় আরস মৌকে উঁচু করে ধরল। মৌকে উঁচু করে ধরার সময় পেট থেকে শাড়ি পরে যায়। আরস দুষ্টুমি করে পেট পেটে ঠোঁট ছুঁয়ে দেয়। মৌ লাফ দিয়ে নেমে বলে, কি হলো? আরস বলে, কি হলো আপু? এই শুনুন, আপনাকে
কি আবার আপনাকে কি আবার মুখ চালাতে বলা হয়েছে? আরশ তার প্রচণ্ড হাসি চেপে গিয়ে বলে, ওকে মুভ অফ।